ঠেলা নিয়ে বসতো। ওর কচুরি খুবই খাস্তা হতো আর তরকারিটাও খেতে হতো খুব সুস্বাদু। এক গ্রাহককে আলু কচুরি দেবে বলে ও খাবারটা বাড়ছিল। প্রথমে ও একটা জায়গায় কচুরিটাকে ভালো করে ভেঙে নেয়, তারপর তার উপরে ওর মধ্যে মশলাদার আলুর সবজিটাকে দেয়, তার উপর দিয়ে একটা মশলা ছড়িয়ে দেয়। এর ফলে ওই কচুরির স্বাদ কয়েকশো গুণ বেড়ে যায়। এই নিন দাদা আপনার কচুরি, আপনার 20 টাকা হয়েছে। হ্যাঁ, তুমি তো জানোই দিদি, আমার স্ত্রী আমাকে রোজ টিফিন বানিয়েই পাঠায়, কিন্তু তাও আমি তোমার দোকান থেকে কচুরি খেতে আসি। এই 20 টাকা খরচা করতে আমার কোনো অসুবিধে হয় না। তোমার হাতের কচুরির স্বাদ আর কোথাও পাওয়া যায় না। এই ফ্যাক্টরিটার জন্যই তো আমার কচুরির ব্যবসা ভালো চলছে। এই ফ্যাক্টরিতে যারা কাজ করে সবাই যখন খাবার আনে না বা তাদের ইচ্ছে করে তখন কচুরি খেতে চলে আসে, আর আমার 2 পয়সা রোজগার হয়ে যায়। নয়তো আমাকে গ্রামে ঘুরে ঘুরে কচুরি বিক্রি করতে হতো। এখন এই গাছের নিচে দাঁড়িয়ে এই ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে কচুরি বিক্রি করি। প্রভা কচুরি বিক্রি করে বাড়িতে চলে আসে। প্রভা বাড়ি ফিরলে তার শ্বশুর বলে, কি গো বৌমা, আমার কাশির ওষুধটা এনেছো তো? তোমাকে সকালবেলা মনে করিয়ে দিয়েছিলাম কাশিটা বেড়েছে। হ্যাঁ বাবা, এই যে আপনার ওষুধ, আর মায়ের জন্য আমি এই মাথা ব্যথার ওষুধও নিয়ে এসেছি। তখন তার শাশুড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে, আমাদের সবার জন্য তোমার এত কিছু করার কি দরকার? তোমার স্বামী তো আমাদের মাথা হেঁট করে পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে শহরে পালিয়ে গেছে, আর তুমি আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছ। মা, বিয়ের পর যখন এই বাড়িতে এলাম তখন আপনি বলেছিলেন আমি হলাম এই বাড়ির বউ না মেয়ে। আপনার ছেলে যদি এখন নাও থাকে, আপনার এই মেয়েটা তো আছে, তা মেয়ে হওয়ার কর্তব্য তো আমাকে পালন করতেই হবে, তাই না মা? এমনই একদিন খুব জোর বৃষ্টি পড়ছিল, আর প্রভা নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে বৃষ্টি পড়তে দেখে খুব ছটফট করছিল, কারণ ওকে যে ওর ঠেলা নিয়ে কচুরি বিক্রি করতে বেরোতে হবে। যে চিন্তায় ওকে এমন ছটফট করতে দেখে ওর শাশুড়ি বিমলা বলল, কি হয়েছে বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? এত বৃষ্টির মধ্যে ঠেলা নিয়ে বেরোনোর তোমার কোনো দরকার নেই। সমস্ত কচুরি একেবারে মিয়ে যাবে। আজকে বাড়িতেই বিশ্রাম করো। না না মা, আজকে যদি আমি কচুরি বিক্রি করতে না বেরোই তাহলে আস্তে আস্তে আমার সব গ্রাহক চলে যাবে, আর এমনিতেও বৃষ্টিতে তো সবাই একটু চটপটে আর এই ভাজাভুজি জিনিস খেতে বেশি ভালোবাসে। এমনকি এই সময় রান্নাও করতে ইচ্ছে করে না। আজকে হয়তো আমার ব্যবসাটা একটু বেশি ভালো চলবে, আর ফ্যাক্টরিতে যারা যারা আমার ভরসায় খাবার নিয়ে আসে না তাদেরও তো খারাপ লাগবে। আমি তোমাকে শুধু পরামর্শ দিতে পারি, বাকি তোমার ইচ্ছে। সাবধানে যেও কিন্তু। এমন মুষলধারে বৃষ্টির মধ্যেই প্রভা তার ঠেলা নিয়ে বেরিয়ে পড়ে। সে তার মাথার উপরে একটা ছোট ভাঙাচোরা ছাতা বেঁধে রেখেছিল, আর তার নিচে ও কচুরির জায়গাটা রেখেছিল যাতে সেটাও না ভেজে। সেই সাথে সবজি আর কচুরির জায়গাটাকেও ভালো করে প্যাক করে রেখেছিল। কচুরি খাবে গো কচুরি, আলুর কচুরি, গরম গরম কচুরি, 20 টাকা মাত্র। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেশ কয়েকটা বাচ্চা তাদের বাড়ি থেকে 20 টাকা নিয়ে বেরিয়ে পড়ে আর মজা করে কচুরি খেতে থাকে। পিসি, তোমার কচুরিগুলো কিন্তু খেতে খুব ভালো, তার উপর আজ যা বৃষ্টি পড়ছে, খেতে আরো ভালো লাগছে। আন্টি, আমার জন্য 3 প্লেট কচুরি প্যাক করে দাও, আমার মা বলেছে ভালো করে করে দিতে। ঠিক আছে মা, এক্ষুনি করে দিচ্ছি, 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ। প্রভা এভাবেই সবাইকে কচুরি বিক্রি করতে করতে আবার ওই ফ্যাক্টরির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যেখানে সে মাঝে মধ্যে কচুরির ঠেলা নিয়ে বসতো। সন্ধ্যের সময় যেই সে বাড়ির দিকে রওনা দেয়, অমনি বৃষ্টির জোর আরো বেড়ে যায়, আর হঠাৎ একটা পাথরে সে হোঁচট খায় আর সে পড়ে যায়। আহ, ওরে বাবারে, কি ব্যথা করছে রে! ওরে বাবারে, কি হলো? এবারে বাড়ি যাব কি করে? জোর বৃষ্টি হচ্ছিল বলে ওকে সাহায্য করার জন্য ওখানে কেউ ছিল না। প্রভা এভাবেই ব্যথায় কষ্ট পেতে পেতে কোনো মতে বাড়ি ফেরে। যখন ওর শ্বশুর শাশুড়ি ওকে এই অবস্থায় দেখে, তখন ওর শ্বশুর মশাই বলে, ও বৌমা, কি করে এরকম চোট পেলে বলো তো? আজকে এত বৃষ্টির মধ্যে তোমার কিন্তু বেরোনো উচিত হয়নি। কখনো কি ভেবে দেখেছো তোমার যদি কিছু হয়ে যায় এই বুড়ো বুড়ির দুজনের কি হবে? তুমি আমাদের বৌমা হয়েও কিন্তু আমাদের ছেলে।
বাবা, যার মাথার ওপর আপনার মতো মা বাবাদের আশীর্বাদের হাত রয়েছে তার কিচ্ছু হবে না। আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমার কিচ্ছু হয়নি। আজ এই বৃষ্টিতে খুব ভালো বিক্রি হয়েছে। ভাবছি যতদিন বৃষ্টি চলছে ততদিন কয়েকটা টাকা একটু বেশি উপার্জন করে নেব, তারপর বাড়িটাকে ঠিক করাবো। হ্যাঁ রে, কত চিন্তা করিস তুই আমাদের বিষয়ে। এই বৃষ্টির মধ্যেও কিনা তুই কচুরি বিক্রি করতে বেরোচ্ছিস। ভগবান তোর মঙ্গল করুন। প্রভা এভাবেই বৃষ্টির মধ্যে কচুরি বিক্রি করে তার সংসার চালাচ্ছিল। কিন্তু যে ফ্যাক্টরির বাইরে সে ঠেলা নিয়ে বসতো, সেই ফ্যাক্টরিতে একটা ছোট্ট ক্যান্টিন ছিল, যেখানে সুধাকর কাজ করত। কারখানার বাইরে থেকে যদি এই মহিলার দোকানটা সরিয়ে দেওয়া যায় তাহলে সব লেবাররাই আমার দোকানের বাসি খাবার খেতে বাধ্য হবে। আমার দোকানে আমি স্যান্ডউইচ, বার্গার, প্যাটিস, সিঙ্গারা কি না রেখেছি, কিন্তু এই গরিব হাড়হাবাতের দল ওই দোকানেই ছুটে ছুটে যায়। সুধাকর ফ্যাক্টরির ভেতরেই ক্যান্টিন চালাতো, কিন্তু মজুররা যেখানে 20 টাকায় টাটকা আর গরম গরম কচুরি আর আলুর তরকারি খেতে পেত, তাহলে ওরা কেন ক্যান্টিনের বাসি খাবার খাবে? সুধাকর ভাবলো এমন কিছু একটা করতে হবে যাতে প্রভা ঠেলা নিয়ে বসা বন্ধ করে দেয়। এখন একেবারে ঘোর বর্ষা, তার উপর এই মহিলার পায়ে চোট আছে। এই বৃষ্টির মধ্যে ওই ল্যাংড়া আলু কচুরিওয়ালি কদিন নিজের দোকান খোলে আমি দেখি। একদিন সুযোগ পেলেই ওকে আচ্ছা করে শিক্ষা দেব। এই বর্ষার মধ্যেও বুঝতেও পারবে না ভেসে কোথায় চলে যাবে। সুধাকর ঠিক করে ফেলেছিল যে এই বৃষ্টির মধ্যে ও ওর প্ল্যানটাকে কার্যকর করবে। এমনই একদিন যখন প্রভা লেংচে লেংচে তার ঠেলা নিয়ে বাড়ি ফিরছিল, তখন সুধাকর মুখ ঢেকে চলে আসে আর প্রভাকে ধাক্কা দেওয়ার জন্য ওর পিছু পিছু চলতে থাকে। কিন্তু পিছল থাকার ফলে ও নিজেই পা পিছলে পড়ে যায় আর ওর মাথা গিয়ে লাগে একটা বিশাল বড় পাথরে। প্রভা ওকে দেখে আর বলে, আরে এই লোকটা কে? এর তো দেখছি খুব জোর আঘাত লেগেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। প্রভা যেই ওই লোকটার মুখের ঢাকা সরায়, অমনি দেখে সে হলো সুধাকর। সুধাকর দাদা, জেগে থাকুন, আপনার কিচ্ছু হবে না। আপনি শুধু চোখ বন্ধ করবেন না, আমি আপনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। প্রভা অনেক কষ্ট করে সুধাকরকে তার ঠেলায় তুলে শুইয়ে দেয় আর ল্যাংড়াতে ল্যাংড়াতে কোনো মতে ওই ঠেলাটাকে ঠেলে হসপিটালে নিয়ে যায় ওকে। আর সেদিন ওর যা উপার্জন হয়েছিল তা দিয়েই ওর চিকিৎসা করায়। সুধাকরের যখন জ্ঞান ফেরে, ও তখন হাত জোর করে কাঁদতে থাকে। আমাকে তুমি ক্ষমা করে দিও দিদি, আমি না জেনে খুব বড় ভুল করে ফেলেছি। তুমি খুব ভালো মনের মানুষ, কিন্তু তাও আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। এমনিতেই তোমার ভাগ্য এত খারাপ, তোমার স্বামীও তোমাকে ঠকিয়েছে, কিন্তু তাও আমি তোমার উপর করুণা করার পরিবর্তে তোমাকে আরো বিপদে ফেলতে চেয়েছিলাম। আর দেখো, তাই আমি শাস্তিও পেলাম। কোনো ব্যাপার না দাদা, যার ভাগ্যে যা লেখা থাকে তার সাথে সেটা হবেই। যদি আপনি এটা চান যে আমি ফ্যাক্টরির বাইরে ঠেলা নিয়ে বসা বন্ধ করে দিই, তাহলে কোনো ব্যাপার না, কালকে থেকে আমি আর ওখানে বসবো না। না দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তাই প্রায়শ্চিত্ত করতে চাই। তাই তোমাকে অনুরোধ করছি, আজ থেকে তুমি আমার ক্যান্টিনেই তোমার আলুর কচুরি আর সবজি বিক্রি করো। এইভাবে তোমাকে পথে পথে ঘুরে আর বিক্রি করতে হবে না। তোমার আলুর কচুরি আর সবজি যার খাবার ইচ্ছে হবে সে আমার ক্যান্টিনে এসেই খাবে। আপনি খুব ভালো দাদা, তাতে কি হয়েছে? আপনি আমার সাথে খারাপ করতে চেয়েছেন তো, কিন্তু আপনার যখন মনে হয়েছে যে আপনি কত বড় ভুল করতে যাচ্ছিলেন, সেটাকে ঠিক করার সিদ্ধান্তও তো নিয়েছেন, এটাই বড় ব্যাপার। আমি আপনাকে ক্ষমা করেছি দাদা। এটা শোনার পর প্রভা খুব খুশি হয়ে যায়, কারণ সত্যি যখনই আবহাওয়া বিরূপ রূপ ধারণ করত, তখন সংসার চালানো ওর খুব কষ্টকর মনে হতো। আর সুধাকর শুধু নিজের ভুলই স্বীকার করেনি, বরং সে প্রভাকে সাহায্য করবে মনস্থির করে। এভাবেই দিন কাটতে থাকে। প্রভাকে এখন আর এদিক ওদিক ঘুরে কচুরি বিক্রি করতে হয় না। এখন ও সুখে শান্তিতে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে জীবন কাটাচ্ছে। মদনপুর একটি খুব সুন্দর গ্রাম ছিল, যেখানে গুলশন তার হুইল চেয়ারে বসে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মাটন কারি বানাচ্ছিল এবং তার রান্না সবাই খুব ভালোবাসতো। রেস্টুরেন্টে গ্রাহকরা তার মাটন কারি খাওয়ার জন্য অপেক্ষা করত। এক এক করে গুলশন সবাইকে তার বানানো মাটন কারি সার্ভ করলো। একজন গ্রাহক গুলশনকে টাকা দিতে দিতে বলল, বাহ, সত্যি বলছি খুব ভালো খেলাম। ট্রাক ড্রাইভারের হাতের মাটন কারি তো অপূর্ব। মাটন কারির এরকম স্বাদ অনেক দিন খাইনি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
আচ্ছা, বলছি যে এই আইডিয়াটা হঠাৎ আপনার মাথায় এলো কেন? একটা হোটেল বানাতেন। আর বলবেন না দাদা, সবই আমার ভাগ্যের ফের। একজন ট্রাক ড্রাইভারকেই তার ট্রাকটাকে এইরকম বানাতে হলো। যাকে বাদ দিন, ভাগ্য আপনাকে যে পথে এনেছে ভালোই হবে। ঠিক আছে, আমি তাহলে চলি, ব্যবসা ভালো করে চালান। এই কথাটা বলে গ্রাহক ওখান থেকে চলে যায়। ঠিক তখনই গুলশানের ওয়াইফ পাম্মি ওখানে এসে পৌঁছায়। তুমি আর কত কাজ করবে বলো, একটু বিশ্রাম নাও, বাকি কাজটা আমি করে দিচ্ছি। আরে না না, আমি একটুও পরিশ্রান্ত হইনি, এখন আমি বিশ্রাম নেব কি? কিন্তু তবুও একটু বিশ্রাম করে নাও, বাকি কিচেনের কাজ আমি করে দিচ্ছি। তুমি তো জানোই পাম্মি, যখনই আমি খালি বসে থাকি ওই পুরনো কথাগুলো মাথায় ঘোরে। তাই চেষ্টা করি সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে, যাতে মাথাটা ঠান্ডা থাকে। দেখো, যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এখন আর সেই কথাগুলো মনে করে কি হবে বলো তো? এখন তো আমরা অনেক ভালো আছি, এখন সেই সব দিনগুলো মনে করে কেন নিজের মনকে খারাপ করছো? কি করব, ওই দুর্ঘটনাটা মাথা থেকে বেরোই না। আমি যতই ভুলে যাওয়ার চেষ্টা করি না কেন, ঘুরে ফিরে ঠিক মাথায় আসে। গুলশানের চোখ জলে ভর্তি হয়ে যায়। তার স্বামীকে দুঃখিত দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং তাকে সাহস জোগাতে থাকে। গুলশান একজন ট্রাক ড্রাইভার ছিল, যে তার ট্রাক নিয়ে অনেক দূরে দূরে যাত্রা করত। গুলশান বরাবরই খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসতো, আরও খাবার রান্না করতেও খুবই ভালোবাসতো। যখনই ও ছুটি পেত, বাড়িতে কিছু না কিছু রান্না ও নিজে করত। সব থেকে বেশি ভালোবাসতো ও মাটন কারি বানাতে। এরকমই একদিন পাম্মি ওকে বলে, শোনো, তুমি না ট্রাক ড্রাইভারি বাদ দিয়ে একটা হোটেল খুলে ফেলো। তোমার এই চিকেন কারি রান্না করা তোমার ড্রাইভারি থেকেও অনেক বেশি ভালো কাজ দেবে, আর তুমি অনেক বেশি টাকা কামাতে পারবে। আরে না না, ড্রাইভিং করা আমি ছাড়ছি না। ট্রাক ড্রাইভিং তো আমার ভালোবাসা। যতক্ষণ না ট্রাক চালাই, কিছুতেই আমি মনে শান্তি পাই না। তাই নাকি? আমার তো মনে হয় তুমি আমার থেকে বেশি তোমার ওই ট্রাককে ভালোবাসো। হ্যাঁ, ভালো তো বাসি, কিন্তু দুজনকেই সমান, তোমাকেও আর আমার ট্রাকটাকেও, আর নিজের ড্রাইভারিকেও। ঠিক এরকমই পাম্মি আর গুলশান হাসি খুশি থাকে এবং তাদের দিন কাটায়। সবকিছু ঠিকঠাক ছিল এবং গুলশান ট্রাক চালিয়ে অনেক বেশি টাকা কামাতো। একদিন ওয়েদার খুবই খারাপ ছিল এবং গুলশান তার মধ্যে ট্রাক চালিয়ে বাড়ি আসছিল। কিন্তু হঠাৎ করে এই খারাপ ওয়েদারের জন্য রাস্তায় একটি গাছ উল্টিয়ে পড়ে যায় এবং সেটা পড়ে গুলশানের ট্রাকের সামনে। গুলশান ব্রেক মারার আগেই তার ট্রাক গিয়ে সেই গাছের সাথে ধাক্কা খায় এবং তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আশেপাশের লোকজন গুলশানকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। পাম্মি এই খবর পাওয়ার পরেই হসপিটালে পৌঁছে যায় এবং হসপিটালে পৌঁছে সে ডক্টরকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছে? কি হয়েছে ওনার? দেখুন, ওনার অ্যাক্সিডেন্টটা কিন্তু সত্যি খুবই সিরিয়াস, আর ওনার পা দুটোর অবস্থা খুবই খারাপ। আমার ধারণা হয়তো উনি এই দুর্ঘটনায় দুটো পাই হারাবেন। প্লিজ, আপনি যেন মনোবল হারাবেন না। পা কাটতে হবে? যদি ওনার পাই কাটা যায়, তাহলে উনি ড্রাইভারি কি করে করবেন? দেখুন, ওনার প্রাণ বাঁচানোর জন্য আমাদের যা যা করতে হবে আমরা করবই। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সব যেন ঠিক হয়ে যায়। এই কথাটি বলে ডাক্তারবাবু অপারেশন থিয়েটারে চলে যান। অনেকক্ষণ ধরে অপারেশন চলে এবং ডাক্তারবাবু গুলশানের দুটো পাই কেটে বাদ দিয়ে দেয়। এই অ্যাক্সিডেন্টের পরে গুলশানের গোটা জীবন বদলে যায়। জ্ঞান ফেরার পরে গুলশান যখন জানতে পারে যে তার দুটো পাই নেই, তখন সে খুব দুঃখ প্রকাশ করে। হে ঈশ্বর, তুমি কেন এরকমটা করলে আমার সাথে? আমার তো জীবনটাই শেষ হয়ে গেল। এটা তুমি কি বলছো বলো তো? তোমার তো শুধু দুটো পাই গেছে। আমি তো আছি তোমার সাথে, আমি তোমার সাহায্য করব। পাম্মি, আমি এবার ড্রাইভারি করব কি করে? পা ছাড়া তো আর ড্রাইভিং করা সম্ভব নয়। আমি জানি যে তুমি আর ট্রাক ড্রাইভারি করতে পারবে না, কিন্তু তুমি এইভাবে ভয় পেয়ে যেও না। অ্যাক্সিডেন্টের পর থেকে গুলশান খুব চাপ নিতে থাকে। পাম্মি ওকে খুব বোঝাতে শুরু করে। ধীরে ধীরে গুলশান আবার আগের অবস্থায় ফিরে যেতে থাকে। এরকমই একদিন গুলশান পাম্মিকে রান্না করতে দেখছিল। তখনই তার সেই নিজের হাতে বানানো মাটন কারির কথা মনে পড়ে এবং গুলশান পাম্মিকে বলে, পাম্মি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সেটা সত্যি খেলে যায়, সব ঠিক হয়ে যাবে। কি বুদ্ধি এসেছে গো? আমাকে বলো, তোমার মাথায় কি চলছে?
আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আজকাল লোকজন চলমান খাবার দোকান নিয়ে আসে, কেউ নিজের গাড়িতে বানায়, আবার কেউ নিজের বাসে রেস্টুরেন্ট বানায়, এমনকি অনেকে তো প্লেনেও বানায়। তাহলে আমি ট্রাকে কেন রেস্টুরেন্ট বানাতে পারবো না? ট্রাকে রেস্টুরেন্ট? তার জন্য তো আমাদের একটা ট্রাকও চাই, তাই না? আরে ট্রাক তো আছেই, আমাদের ট্রাকটাকেই ঠিক করিয়ে নেব। আমাদের কাছে সঞ্চয়ের যে কয়েকটা টাকা আছে তাই দিয়েই আমরা আমাদের ট্রাকটা ঠিক করব আর নতুন ব্যবসায় ইনভেস্ট করব। আর তাছাড়া রান্না করতে তো আমার বরাবরই ভালো লাগে। তাহলে একবার এই ব্যবসা করেই দেখা যাক না, ভাগ্যে আর কি লেখা আছে। তার মানে তুমি এখন ট্রাক ড্রাইভারি ছেড়ে চিকেন কারি বানাবে? হ্যাঁ পাম্মি, একদম ঠিক বলেছো, শুধু তুমি আমার পাশে থেকো। এ কি কথা বলছো তুমি? আমি সব সময় তোমার সাথে আছি। আমি তো খুব খুশি হয়েছি যে এইরকম একটা জিনিস তোমার মাথায় এসেছে। ঠিক তারপরেই দুই স্বামী স্ত্রী তাদের বাঁচানো টাকা দিয়ে সেই অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়া ট্রাকটা সারিয়ে তোলে এবং পাম্মি তার স্বামীর জন্য একটি অটোমেটিক হুইলচেয়ার কিনে আনে। 1 মাস কষ্ট করার পরে গুলশানের ট্রাকের মধ্যে রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলতে থাকে এবং সবাই খুব পছন্দ করে। ট্রাকের মধ্যে এই অথেন্টিক রেস্টুরেন্টটা দেখে লোক খুব বেশিভাবে অ্যাট্রাক্টেড হয় আর গুলশানের হাতে বানানো মাটন কারি খাওয়ার জন্য সবাই চলে আসে। সময় ভালো হোক বা খারাপ, এই ট্রাকটা সব সময় আমায় সঙ্গ দিয়েছে। হ্যাঁ, তুমি এই কথাটা একদম ঠিক বলেছ। আগে এই ট্রাকটা চালিয়ে তুমি টাকা কামাতে এবং এখন এই ট্রাকে আমরা রেস্টুরেন্ট খুলে আরো ভালো টাকা কামাচ্ছি। আজ তোমাকে একটা কথা বলি পাম্মি, অ্যাক্সিডেন্টের পর যখন আমি প্রথমবার আমার ট্রাকটার দিকে তাকালাম, দুঃখে তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। এই ট্রাকটা আমার সন্তানের মতো, ওকে এতটাই ভালোবাসি। আর এখন ওই পুরনো কথাগুলো মনে করো না। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন তুমি ভালো করে এই ট্রাক রেস্টুরেন্টে মনোযোগ দাও। তোমাকে আর কোনো দিকে দেখতে হবে না। এইভাবে দিন চলতে থাকে এবং গুলশানের ট্রাক রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলতে থাকে। এখন দূর দূর থেকে অনেক লোক আসে ওর হাতের মাটন কারি খাওয়ার জন্য, কারণ তার নাম এতটাই ছড়িয়ে পড়েছিল এবং ভ্লগাররা তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দেয় এবং তাতে তার সেল আরো বেশি বেড়ে যায় এবং সেই কারণে গুলশানের হাইপ আরো বেশি বেড়ে যায়। এবং একদিন গুলশানের বাড়িতে একটি লেটার আসে এবং সেটা পড়ে পাম্মি খুব খুশি হয়ে যায় এবং বলে, শোনো, দেখো তোমার জন্য একটা লেটার এসেছে। কোত্থেকে এসেছে? আমায় আবার কে লিখলো? তুমি পড়ে দেখো, খুব ভালো লেটার এটা। তোমাকে ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড শোতে নমিনেট করেছে এবং তার সাথে তোমার একটা ইন্টারভিউ নেবে। আমাকে নমিনেট করেছে? কিন্তু কেন? ইউটিউবের তরফ থেকে একটি অ্যাওয়ার্ড ফাংশন হবে যেখানে আমাদের মতো কিছু মানুষকে ইনভাইট করেছে যারা সবকিছু হারিয়ে ফেলার পরেও হেরে যায়নি এবং তাদের জীবন আবার ভালো করে তুলেছে। এসব তুমি কি বলছো পাম্মি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করে নাও তুমি, এবার অ্যাওয়ার্ড না জিতে বাড়ি আসবে না কিন্তু। দুই স্বামী স্ত্রী খুব খুশি হয়ে যায়। সেই তারিখ মনে করে দুই স্বামী স্ত্রী অ্যাওয়ার্ড ফাংশনে পৌঁছে যায়। সেখানে আরো অনেক লোক এসে পৌঁছায়। তখনই বেস্ট ব্রেভারি অ্যাওয়ার্ডের অ্যানাউন্সমেন্ট হয়, যা জেতে গুলশান। গুলশান অ্যাওয়ার্ড নেয় এবং সবারই সামনে সে সবাইকে জানায়, আজকে আপনাদের সকলের সামনে আমার এই কথা স্বীকার করতে লজ্জা নেই যে অ্যাক্সিডেন্টের পরে আমি আমার মনোবল হারিয়ে ফেলেছিলাম। নিজের 2 পা হারিয়ে আমি বুঝে গিয়েছিলাম যে ড্রাইভারি করা আমার আর এই জীবনে হবে না। কিন্তু আমার স্ত্রী, আমার ট্রাক আর আমার মানসিক শক্তি আমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে। আমি আবার নতুন করে শুরু করার সাহস পেলাম আর তাই এই মাটন কারির ব্যবসাটা শুরু করি। আমি কতটা সফল তা আপনারা নিজেরাই জানেন। আমি শুধু এটুকুই বলতে চাই, যাই হোক সাহস হারাবেন না। গুলশানের কথা শুনে সবাই খুব জোরে জোরে হাততালি দিতে আরম্ভ করে। অ্যাওয়ার্ড ফাংশনের পরে দুই স্বামী স্ত্রী বাড়ি চলে আসে। দিন যেতে থাকে এবং গুলশানের মাটন কারি আরো ফেমাস হয়ে যায় এবং পরবর্তীকালে গুলশান আরো 2-3টে ট্রাক অ্যাড করে দেয় এবং ওর বিজনেস আরো ভালোভাবে চলতে থাকে। গুলশানের এই সাহসিকতার জন্য অনেকে প্রেরণা পায় এবং গুলশানের থেকে শিখে অনেকে নিজের ব্যবসা শুরু করে। এইভাবে ট্রাক ড্রাইভারের মাটন কারি লোকের মুখের স্বাদের সাথে সাথে তাদের চিন্তা ভাবনাও চেঞ্জ করে দেয়।